নমস্কার, সাহিত্য এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, বৃহস্পতিবার দুপুর 2টো মানেই সাহিত্য বিষয়ক আলোচনা। এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করুন, সরাসরি ফোন করুন আমাদের স্টুডিওয়, আর আমাদের এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করুন। আজকে সাহিত্য এক্সপ্রেসে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন পরিচয় করে দিই। আমার বাঁ দিকে স্বনামধন্য আবৃত্তি শিল্পী ডালিয়া বসু সাহা, আর ডালিয়ার বাঁ দিকে কবি পিনাকি রায়। পিনাকিদার আরো অনেক পরিচয় আছে, আলোচনা করতে করতে পিনাকিদার সঙ্গে আমরা পরিচয় আলোচনাতে আসবো। পিনাকিদা, প্রথমে আপনার সঙ্গে এটা আলোচনায় আসি যে আপনি একজন স্রষ্টা, দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন, প্রতিষ্ঠিত কবি। আপনার কবিতার চরিত্র, কোন চরিত্রকে নিয়ে কবিতা লিখতে ভালোবাসেন? আপনি ভালো প্রশ্ন করলেন। আমি মূলত যেটাকে আমি মনে করি যে সমস্ত সমস্যা আমাদের সমাজে আসে সবসময়, সেগুলোর একটা পার্মানেন্সি তো কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা থাকতে পারে না। কারণ বিভিন্ন ইজম তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে, ঘুরে ঘুরে যায়, তার জন্য সমস্যাগুলো পাল্টে পাল্টে যায়, ডেভেলপমেন্টগুলো পাল্টে পাল্টে যায়। কিন্তু একটি বেসিক জিনিস যেটা মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে মানুষের প্রেম, মানুষের ভালোবাসা। এটার কোনো পাল্টানোর কোনো জায়গা নেই। হয়তো একটু ফর্মের একটু চেঞ্জ হতে পারে, কিন্তু বেসিক জায়গাটা পাল্টায় না। যার জন্য আমি প্রেম ভালোবাসা নিয়েই লিখতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং সেটা আমার মূল জায়গা। অন্যান্য বিষয়ে লিখি বটে, কিন্তু প্রেমের কবিতা লিখতে ভালোবাসা। আর আমার সঙ্গে ডালিয়া একমত হবে, আমরা প্রেমের কবিতা বলতেও ভালোবাসি। কারণ ওই কি বলে না, যে প্রেম, এই দুটো শব্দ বা আড়াইটা শব্দ যদি ঠিকঠাক প্রয়োগ করে আর মানুষ যদি বোঝেন, তাহলে পৃথিবী শান্ত থাকবে। ঠিক, একদম ভীষণভাবে দরকার। প্রেমের মধ্যে একটা প্রতিবাদও লুকিয়ে আছে। আর পিনাকিদা, আপনি বলছিলেন যে ফরম্যাট চেঞ্জ হয়েছে, প্রেমের বেসিকটা চেঞ্জ হয়নি। না, ওটা বললাম তো, বেসিক চেঞ্জ হয়নি, ফরম্যাটটা পাল্টে গেছে। ফরম্যাটটা পাল্টে গেছে। আগে চিঠিতে হতো, আদিম সমাজ ব্যবস্থায়, আদিম সমাজ ব্যবস্থাতে যেখানে মায়ের পরিচয় নেই, বাবার পরিচয় নেই, কিন্তু অদ্ভুত একটা, শুধু ওটাকে সেক্সুয়াল অ্যাপ্রোচে ধরলে হবে না, তার মধ্যে একটা কিন্তু ভিতরে যদি আরো খুব ভালোভাবে গভীরভাবে সেই সময়ের ইতিহাস পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যায় যে একটা প্রেম লুকিয়ে আছে। কোথাও দেখা যাচ্ছে একটি নারী, একটি পুরুষ, কিংবা ইভেন জন্তু জানোয়ারদের মধ্যে এটা লক্ষ্য করে দেখা গেছে যে পার্টিকুলারলি তারা দুজন কাছে পেলে বেশি খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে। এই যে এটা প্রেমের লক্ষণ একটি। অথচ বাবাকে, মাকে তার পরিচয় নেই। হ্যাঁ, আদিম ব্যবস্থা এবং আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার, এগ্রেরিয়ান সোশ্যালিজম যেটাকে বলা হয়, সেই সময়কার কথা বলছি আমি। বাচিক শিল্পী হিসাবে ডালিয়া উসখুস করছে। আমি ডালিয়াকে বলবো যে স্রষ্টা বসে আছেন তার সৃষ্টিকে রূপ দেওয়ার জন্য। প্রথমে কি শুনবো? যদিও পিনাকিদা ভীষণই প্রেমের কবিতা লিখতে ভালোবাসেন এবং প্রচুর প্রেমের কবিতা আছে, কিন্তু তবুও আমি ওনার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। আমি যে প্রথম কবিতাটা বলবো ভাবছি, সেটার নাম হলো মানুষের মতো। এটা ভালোবাসা সন্ত্রাস কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতার নাম মানুষের মতো। একবার মানুষের মতো হতে হবে। 32 বছর উড়েছে ভাগ ও ফানুষ, পুড়েছে ন্যাড়া ও নারী, চোখ বুজে বলেছি ভালো আছি। পিছু হটতে হটতে দাঁড়িয়েছি কিনারায়, যেন শামুকের খোল পড়ে আছে মুখ গুঁজে কোনো অস্তিত্বহীন রাস্তায়। শেষ বেলা হেঁটে যাওয়ার আগে আরো একবার উঠে বেঁচে বন্ধুদের বুকের আগলে টেনে বলি, আকাশ আমাদের, নদীও, মাঠ আমাদের, অরণ্য, ক্ষেত আমাদের, পাহাড়ও। ছাই যখন হব, একবার হতেই হবে মানুষের মতো। অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগছে পিনাকিদার সঙ্গে আজ আমার পরিচয় হলো। স্রষ্টা পিনাকিদার সৃষ্টি আমিও আপনার কাছ থেকে চেটে পুটে নেব। ঠিক আছে। পিনাকিদা, এই যে কবিতাটা আপনার সৃষ্টি করেছেন, এর যে আপনার মানে কিভাবে এটা এলো আপনার? এই কবিতাটায়
বইটা বের করলেই বোঝা যাবে। সেটা হচ্ছে দেখুন 17/3/2008 লেখা, অর্থাৎ আজকে হচ্ছে 2021, তার তাই 13 বছর আগে, 13-14 বছর আগে। 13 বছর আগে মানে বুঝতে পারছেন যে তখন আমাদের এই রাজ্যে বাম সরকার। প্রায় একটা সরকারের 34 বছরে 33 বছর বলেছি, প্রায় 32 বছর তখন 32 প্রায় শেষ 32 শেষ হওয়ার মুখে, এবং সে সময় দারুণ রাজ্য জুড়ে টার্মোয়েল চলছে, একটা পরিবর্তন, তারপর একটা আন্দোলন, কৃষি মানে অনেক রকম একটা মারাত্মক অবস্থা তৈরি, শিল্প, কৃষি, সংস্কৃতি সব নিয়ে একটা- সংস্কৃতি নিয়ে টাটার পরে তারপরে টাটার সাথে টাটার মতো সংস্থার কেনিমাটা চলছে। সেই সময় আমার এটা লেখা একদম দেখুন ওই ডেটের সাথে মিলে যাবে একটা। তো আমার মনে হয়েছিল মানুষ এই যে 32 ইয়ার্স ধরে যেভাবে চুপ করে থাকছে, সব সহ্য করতে 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 খাদের কিনারায় এসে চোখ বুঝে বলেছি ভালো আছে, ভালো আছি আমরা বলছি, কিছু করতে হ্যাঁ, করতে দাঁড়িয়েছি খাদের কিনারায়, ঠিক আছে। তো এবার মানুষের তখন মানুষ তো মানুষের মতো দাঁড়াচ্ছে, আন্দোলনের রাস্তায় নেমে নামছে, সমস্ত সেক্টর থেকে নামছে, কৃষি বলুন, আপনাদের ইন্ডাস্ট্রি থেকে বলুন, যারা কবিতা সৃষ্টিশীল মানুষ তারা প্রত্যেকে রাস্তায় ধীরে ধীরে নামছে। সেই সময় আমার এটা লেখা, এবং এই লেখাটি আমি সেই সময় সরকারকে উচ্ছেদ করার জন্যই যা যা লেখার দরকার সে সময় আমি অনেক লিখেছি, প্রবন্ধ লিখেছি, কবিতা লিখে, তার একটি এটা। এটা যুগে যুগে কি এটা কি হয়ে আসবে? মানে আপনি যেহেতু বললেন যে সেই সময় সরকারকে আমি উচ্ছেদ করতে, তো এটা যদি মনে করুন যে সেইভাবে কি বারে বারে এটা লেখা যায়, এটা বলা যায়, যদি এই সরকার এইরকম পর্যায়ে চলে আসে? অবশ্যই অবশ্যই সেই কথাই বলাতে চাই একদম এই মঞ্চে। একদম একদম এই সরকারও যে জায়গায় চলছে, ঠিক আছে, কিংবা ধরুন কেন্দ্রীয় সরকারও যেভাবে চলছে, এখন তো কেন্দ্রীয় সরকারের উচ্ছেদের প্রায় অবস্থা কন্ডিশন চলে এসছে মানুষের মধ্যে, দেখা যাচ্ছে। কিন্তু এই সরকার পার্টিকুলার এই সরকার যে সরকারটি রয়েছে এখানে, মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, আমার বলতে দ্বিধা নেই, যদি এইভাবে মানে যেভাবে সেই সময় শেষের দিকে আগের সরকার চলেছিল এবং যেভাবে এখন গেরুয়া শিবিরের সরকার চলছে, আজকে খবরে কাগজে আছে, আমি তো নিজেই চলাফেরা করে দেখতে পাচ্ছি, আমাদের যেমন প্রত্যেকের এই সিনিয়র সিটিজেনদের যে ছিল ট্রেনে প্রচন্ড ভিড় হচ্ছে, অথচ সিনিয়র মানে রিজার্ভেশনে লং জার্নিতে সিনিয়র সিটিজেনদের সমস্ত কেড়ে নিয়েছে। আদার্স যে ফেসিলিটিস মানে ইগুলো ছিল, অ্যামিনিটিস গুলো ছিল, পয়সাটা পুরোপুরি নিচ্ছে, কিন্তু সবটাই না লিখুন না। আমরা আজকে এবার একটু রাজনীতি থেকে আবার সাহিত্যে বা কবিতায় ফিরে আসি, বড্ড কঠিন জায়গায় চলে গেলাম। আচ্ছা, এবার একটা মিষ্টি কবিতা, ছোট্ট কিন্তু মিষ্টি কবিতা। তবে দর্শকদের জানাই যে যারা অতিথি তাদের বক্তব্য নিয়ে দায়িত্বে নিজস্ব। একদম 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 আমার দায়িত্ব আমি নিচ্ছি। তুই থেকে তোমাকে, তোর কাছে চেয়েছিলাম আকাশ, তবে দিলি যদিও মেঘলা। তোর কাছে চেয়েছিলাম তাপ, তবে দিলি যদিও গনগনে। তোর কাছে চেয়েছিলাম তোমাকে, তবে এলি যদিও অজান্তে। এখন তুই নয়, তোকে নয়, তোমাকে, শুধু তোমাকে। এটা একদম নির্ভেজাল প্রেমের একদম। কবিতা, আমরা অসাধারণ প্রেমেই সৃষ্টি। থাকি, আমরা প্রেমেই থাকি। একটু নস্টালজিয়াতে চলে যাই, এই কবিতাটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা কবিতা। আজ আমি সঞ্চালক হিসেবে একটু কম কথা বলি, খালি ডালিয়ার কবিতা আর কবিতা নিয়ে আলোচনায় পিনাকিদা। ঠিক তাহলে পিনাকিদাকে ধরা যাবে না, পিনাকিদা এত কঠিন কঠিন কথা বলবেন না। না, তুই থেকে তোমাকে কিন্তু সাম্প্রতিক সময়ের গত কয়েক বছর বেশ কিছু সময় ধরে দেখবেন প্রেম আমাদের সময়, অন্তত আমি তো প্রেম করেছি, একটা না, so many প্রেমস, ঠিক আছে। প্রেম বলতে মানে ভালো এসেছি, কিন্তু সেগুলো সাকসেস তো সাকসেস বলতে হচ্ছে বিয়েতে গিয়ে সাকসেসটাকে, এটা আমাদের সমাজে এটা একটা অদ্ভুত মজার ব্যাপার। তো আমি সেসব যাচ্ছি না, কিন্তু এখন আগে আমরা তুমি বলতাম শুধু, তো এখন তুই, সব তুই, ইভেন বিয়ে আফটার দি ম্যারেজ দেখি তুই, হ্যাঁ, না, মাঝে এটা মধ্যে কিন্তু- মধ্যে এটাও বলছে কিন্তু তুই থেকে 2008 তোমার, লেখা। হ্যাঁ, ও মানে তখন শুধু ওই প্রতিবাদটা ছিল না, প্রেম হচ্ছে, প্রেমটাও ছিল, আমি তো বলছি বারবার করে। নস্টালজিয়া। এটাতে একটু আফসোস বিষাদের ছায়া আছে। এটা হলো কবিতা 52, এই কাব্যগ্রন্থ থেকে লেখা। কাকে যেন ভালোবেসেছিলাম,
কাকে যেন কথা দিয়েছিলাম, আমরা দাঁড়াবো গাঢ় পাহাড়ের নিঃসঙ্গতায় কোনো এক কমলা লেবুর বাগানে, যেখানে শুধু স্বার্থহীন হাসি আর হাসি। সেই অপাবৃদ্ধ মেয়েটিকে আজও আমি খুঁজি, কিন্তু এই মেট্রো নগরে কোথায় তারে পাবো? এখানে সবই পার্সেন্টেজ, হাসি, কান্না, প্রেম, প্রতিবাদ। হন্টিং প্লেসের মতো চেয়ার হারানোর ভয়, চোরা স্রোতের মতো মধ্যবিত্ত সুখ হারানোর ভয়। আহারে ভয়, আহারে ক্ষমতা, সবই সিফার্স নট। আমরা জেনেও জানি না। আমি তো মেপেছি সব, রক্তে চিনির পরিমাণ, ঘুমহীন রাতে কষ্টের পরিমাণ, পরাজিত সৈনিকের শেষতম প্রেমপত্রের মতো, অনাদরে পড়ে থাকা গুচ্ছ গুচ্ছ জুঁই ফুলের মতো তোমার ও তোমাদের অংশত জাফরান আলো, যে আলোয় আলো নেই। প্রতারিত স্মৃতি যেন মুখোশের মতো ভণ্ড, ফাঁকা, অথচ সাজানো। তবুও কোথায় যেন থেকে গেছে মায়ার শ্মশান, এবং বেদনার মতো খাতায় মেরা কুছ সামান। অসাধারণ। আমি ডালিয়া কবিতার পরিবেশনে আমিও খুব ফ্যান, কবিতার ভীষণ ভালো লাগে। প্রেমের কবিতার যে পিনাকিতে আপনি বলছিলেন, বেসিক ব্যাপারটা এখনো আছে। এখনো রবীন্দ্রনাথের এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এই যে আবেগটা ঠিক 2021 সালে, 21 সালেও আছে, 100 বছর আগেও যা ছিল 21 সালেও আছে। এমন কোনো কবিতা? যেমন পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা আমার খুব ভালো লাগবে, আপনারাও সবাই শুনেছেন, তোমার চিঠি আজ বিকেল 4টে নাগাদ পেলাম। এখন চিঠি নেই, তবুও কিন্তু এই কবিতাটি ভীষণ শুনতে ভালো লাগে। বা হঠাৎ দেখা, আগের কবিতাটা সম্বন্ধে তো ব্যাখ্যা বলে দিল। আমি ডালিয়াকে একটা অনুরোধ করব, কবিতাগুলো এই আমার মোটামুটি বই, এই দুটো বই আছে, অন্য আরো বইগুলোতে কবে ডেটটা দেয়া নেই, কোন সময় লেখা, সময়টাকে ধরার জন্য আমার এখন দিই। আমার আরেকটা বই যেটা বেরোতে যাচ্ছে হবে, সেটা আমার আর ডালিয়ার জয়েন্টলি কবিতার বই বেরোবে। ও কবিতা লেখে, কিন্তু সেখানেও ডেট দেওয়া থাকবে। তো এই নস্টালজিয়া কবিতাটার মধ্যে ডালিয়াও কবিতা লেখেন? হ্যাঁ, গুড। তো নস্টালজিয়া কবিতাটার মধ্যে দেখবেন আমি অদ্ভুত অদ্ভুত সমস্ত এই যে আমাদের হতাশা, কিংবা ধরুন একটু অন্যরকম, হ্যাঁ, একটু বেদনা, এগুলো সমস্ত আছে। তার সঙ্গে দেখবেন ইয়ে পার্সেন্টেজ ভালোবাসার কথা বলছি, পার্সেন্টেজ ভণ্ড মুখোশের কথা বলছি, চেয়ার হারানোর ভয়ের কথা বলছি। ঠিক আছে, এই সমাজটাকে ধরে এই জায়গাটাকে বলার চেষ্টা করেছি, প্রেমের সাথে মিশিয়ে দিয়ে। এটা কিন্তু আপনি দীর্ঘদিন একটা সংস্থার সঙ্গে একটা উচ্চ পদে ছিলেন, তো সেই মানুষগুলোকে দেখে তাদের সম্পর্কে কবিতা আসেনি? প্রেম না, সত্যি কথা যদি বলি, আমি চাকরি কিংবা সরকারি যে সমস্ত পদগুলো আমি অলঙ্কৃত করেছি, সেখানে প্র্যাকটিক্যালি আমি তো কবিতা লিখি। আমার একটা ছিল জাহাজ কোম্পানি, এবং সেটা পুরোপুরি মিলিটারি বেসড, ডিফেন্স বেসড। পুরো ওদের হচ্ছে অর্ডার দেওয়ার পরে গুলি করে মেরে দাও, মেরে দেওয়ার পর বিচার হবে, এই ডায়ালগই বলতেন তারা আলোচনার টেবিলে যখন কথাবার্তা হতো। আর তারপরে মোটামুটি যাদের সঙ্গে ওঠা বসা করলাম, তাদের বেশিরভাগই নাটবল্টুটাই পছন্দ করেন। এই নান্দনিক ব্যাপারটা তাদের মধ্যে খুবই কম। হ্যাঁ, এটাই। আপনারা সেই সংস্থায় আসার পরে সাউথ স্টেট ট্রান্সপোর্টের উনি ডিরেক্টর ছিলেন, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কার্যক্রম কিন্তু হয়েছে, যেটা আমিও দেখেছি আপনারা আসার পরে। হ্যাঁ, সেগুলো আমরা করেছি। আমাদের ওখানে অনুষ্ঠান হচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন তমনাশ ঘোষ, তার সময় এই সমস্ত অনেক আমরা গান বাজনা সমস্ত রকম যে কোনো অনুষ্ঠানে গান বাজনা রাখতাম। ব্লাড ডোনেশন, গান, কবিতা, ব্লাড ডোনেশন ক্যাম্প, না একটা বাস উদ্বোধনও গানের রাজশিল্পীকে আনা হয়েছে টাকা দিয়ে, কিংবা তার যে পারিশ্রমিক যতটুকু পারা গেছে সে সময় তিনি এনেছেন। হ্যাঁ, সঙ্গে থেকেছি আমরা সবাই মিলে, এগুলো করার চেষ্টা করেছি। কিন্তু সেরকম
রেসপন্স পেতাম না, সেরকম রেসপন্সটা পেতাম না। কবিতা একটা কবিতা শুনি দাঁড়িয়ে আপনার। হ্যাঁ, আমি এই যে আপনি বলছিলেন না যে কিছু কিছু চিরকালীন কবিতা আছে, যেমন রবীন্দ্রনাথের বললেন এমনও দিনে মাতার দিনে কথা। বলা যায়, হ্যাঁ। আমার এই কবিতাটাও মনে হয়েছে খুব মিষ্টি প্রেমের, মানে খুব অভিমান জড়িয়ে থাকা কবিতা, কিন্তু খুব মিষ্টি কবিতাটা। বিদায় কবিতার নাম। এটা লেখা হয়েছে 1 আগস্ট 2020-তে। সদ্য সদ্য সত্যি সত্যি। এক বছর হলো। বিদায় মিষ্টি নেই, বিদায় মোজার্টের সুর, বিদায় বেটোফেন, বিদায় বিম্বিত ফেন। সাদা কাগজে কিছু এলোমেলো প্রেম, মনে করো কিছু আঁকা বাঁকা লেন জমা আছে আজও। ভাবিয়া দেখো উহা রাখিয়া দেবে কিনা। জানি না, জানি না কেন যে বৃষ্টি থেমে যায় অস্তিত্বহীন অস্তিত্বের ভুল ঠিকানায়। যদি বা নাহি রাখিও, আগুন জেলে দেখে নিও উহাতে কোথায় পাপ লেখা ছিল। পাপেরও মানে দেশপ্রেমিক, কখনো সন্ত্রাস। ঝরা দিনে গাছের পাতার মতো ঝরে যাক, ঝরে যাক। বিদায় নরম মেয়ে, বিদায় স্মার্টফোন, চিতার আগুন জ্বলে, আগুন নিভানো ফোন। কাহাকে দিয়েছি প্রেম, কেন যে যাতন, মোনালিসা হাসি হারালাম, অবাধ্য মাতন। ট্রাফিকের লাল চোখ থেমে যায় গাড়ি, কোথায় লুকোনো পাপ কি জানি, কি জানি। বিদায় নরম মেয়ে, পাপ গায়ে মেখে, বিষণ্ণ বাতাস একা ঘোলে ঘালে ঘুরে। কবি কৃতজ্ঞতা জানিয়েছেন শক্তি চট্টোপাধ্যায়কে এবং তুষারাকে। খুব মিষ্টি কবিতা, শুনুন। আপনি এবার বলুন। আপনার কাছে বলার আছে? বলার নয়, কবিতাটা মানে আপনি আপনার সব থেকে বড় কথা যিনি, আপনি একজন স্রষ্টা, আপনার সামনে আপনার কবিতার পরিবেশন, এটা একটা অন্যরকম মাত্রা পাওয়া বাচিক শিল্পীর কাছে। প্রথমে বলি যে এই কবিতাটি আমি একদিন প্রায় মোরালেস সারা জায়গার পর ভোর থেকে লিখেছিলাম। কাকে নিয়ে লিখেছিলাম, কেন লিখেছিলাম, আমি সেই বিষয়ে যাচ্ছি না, সেটা আমি বলবো না, বলছি না। না বলার মধ্যে অনেক কিছু বলা হয়ে যাবে আপনার। সেটা আপনি বুঝে ফেললেন, আপনি আরো বড় কবি। বড় কবি। তো না আসলে কি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছি তো, অনেক কবিদের সঙ্গে বসছি, পাশে তাদের সান্নিধ্য পাচ্ছি। তবে এইটুকু বলতে পারি, এই কবিতাটি আমি 2-3 জায়গায়, বেশি করিনি, 2-3 জায়গায় নিজে পাঠ করেছি। এখন আমি আজকে ও রয়েছে আমার সাথে, সেটা হচ্ছে যে আমি মনে করি ওর আবৃত্তি অত আমি আর কোনো ব্যাখ্যা দেওয়ার। ডালিয়া আমার সাথে একমত হবে, পিনাকিদা ও সুকণ্ঠের অধিকারী। অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা এবার একটা একদম অন্যরকম কবিতা বলি। শুনি। আমি ঘেমে গেলাম এই কবিতা যখন পড়ছি, আমি ঘামছিলাম। আমি অনার্ড। তো এই কবিতাটি একদম অন্যরকম একটা কবিতা। এই কবিতা হলো এই যে প্রেক্ষিতটা নাইবা আমি বলি। আমি একটু এটার মধ্যে ইন্টারাক্ট করব। নিশ্চয়ই। এই কবিতাটা যেটা বের করেছে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কবিতাটার নাম, নামটাও বলবে। এই কবিতাটা একটা আমার ট্রিলজি কবিতার। এই কবিতার 3টে কবিতাকে নিয়ে একটা ট্রিলজি আছে, তার একটা থার্ড কবিতা। আর ফার্স্ট একটি কবিতা আছে, সেকেন্ড একটি কবিতা আছে, থার্ড একটি, এবং এটি একটি বাণিজ্যিক পত্রিকা এবং কলকাতা থেকে এবং আমেরিকা থেকে একসাথে এই বাণিজ্যিক পত্রিকাটা প্রকাশ হয়। এই পত্রিকাটা এই আগামী হয়তো 10-15 মধ্যে প্রকাশ হবে। এগুলো অপ্রকাশিত কবিতার মতো রয়েছে এটা এখনো পর্যন্ত। তো সেই কবিতার ট্রিলজি, আমি প্রথম কবিতাটি আমার কাছে আছে, আর একদম শেষ কবিতাটি ওর কাছে আছে। আমি ওর এই কবিতাটা পাঠ করার আগে আমি একটু টাচ করে দিয়ে যেতে চাই প্রথম কবিতাটি, কারণ করলে আপনারা সুবিধা হবে, বুঝতে ওই জায়গায় যেতে পৌঁছতে বুঝতে হবে। কারণ ওটার মধ্যে আবার এমন কিছু ঘটনা ব্যাপার আছে যেটা একটুখানি বলার দরকার,
মানুষের বলুন বলুন সেটার ইতিমধ্যে আমি এটা আগে পাঠ করি, তারপরে বলবো একটু এই ছোট্ট কবিতা। এই কবিতাটার নাম, আমার কবিতাটার প্রথম ট্রিলজি, দোহেতে মিলায়ে। ঠিক যেখানে প্রশ্ন শুরু, উত্তর তার কোমল ওমে। দ্বিধারা থাকুক মেলোড্রামায়, আমরা বাঁধব ঠিক যেখানে হাসনুহানা, নদীর কাছে অচঞ্চল। ওগো ব্যাকুল পিয়াস, মনের কাছে মন কম্পন। আমরা দুজনে ঠিক সেখানে, ফুলের ফুলের দেহে গর্ব দেশ। হেমন্তে আজ রক্ত ঝরে, ঝরার মতো পাতা। ওগো বাংলাদেশ, বেশ সেই তো ভালো, ঝগড়াঝাটি তা বলে কি রক্তে ভিজবে দেশের মাটি? ঠিক এখানেই প্রশ্ন হোক, রক্তে যদিও থাকে রোপিত ধর্ম ধর্ম নামের ভিন্নতা। উড়ে যাক প্রেমের জন্য জঙ্গলের এই বন্যতা। ঠিক যেখানে প্রশ্ন শুরু, উত্তর তার কোমল ওমে। বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটে গেল, হ্যাঁ, অনেক হইচই চারিদিকে চলছে, তো সেটাকে নিয়ে ঘটনাটা না, একটু থামাই, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতি নিই। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসছি সাহিত্য এক্সপ্রেসের সঙ্গে ডালিয়া এবং কবি পিনাকি রায়। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পরে। আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, আর আমার সঙ্গে বাচিক শিল্পী ডালিয়া বসু সাহা এবং কবি পিনাকি রায়। পিনাকি রায়, যেটা কথা বলতে বলতে আমরা বিজ্ঞাপনে গেলাম। আপনার ভীষণ সুন্দর সৃষ্টি, আপনার কণ্ঠে আপনার পরিবেশনটাও খুব মনোমুগ্ধকর হলো। আমরা যারা কবিতা বলার চেষ্টা করি তাদের থেকে কোনো অংশে কম নয়, ভীষণ ভালো। ধন্যবাদ। এখন এবার চলে যাই নো ম্যানস ল্যান্ড কবিতাটার নাম। যে পিনাকিদা বলছিলেন না, আমি প্রেমের কবিতা লিখতে ভালোবাসি, এখানেও প্রেম আছে, কিন্তু এটা একদম অন্যরকম, অন্য একটা ফ্লেভার পাবেন। হাতে মাত্র দুগাছা কাঁচের চুড়ি, আমার ভালো লাগে না। মা জোর করে চুল কখনো নারকেল তেল দেয়, ছেঁড়া মায়ের শাড়ির আঁচলে দুই বিনুনি। আমি নাকি নূর, বলেছে পাড়ার পেইচ টুপি। আমি নাকি হুর, বলেছে পুজোর পৈতি। 1, 2 অথবা 7 মহল নয়, সাকিন ছিটমহল। আমি না ইন্ডিয়ান না বাংলাদেশি, আমার নাম শবনম আঁখি। এই আঁখিতে লেখা আছে স্বপ্ন, যেন রত্নাবলী, কখনো যায় না অস্ত। সামনে এক চিলতে মাটির উঠোন, দেখেনি শহর, ছিটে বেড়ার ঘর অনেকেই। এখানে মাটিকে ভালোবাসে আকাশ, মাতৃত্বের গর্বের মতো খেলে নিষ্পাপ বাতাস। এখানে হলুদ রাই সর্ষে, ধান সোনালি, গুটি পোকা থেকে অফুরান ওরে প্রজাপতি। এক্কা দোক্কা খেলার মতো হেঁটে হেঁটে বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া। আব্বার সঙ্গে গিয়েছিলাম মাত্র একবার, আলোর রোশনাই, রঙিন দোকান, নাম দিনহাটা। পেয়েছিলাম জং ধরা তারের কাঁটা। এখানেই শেষ হতে পারত গল্পটা। নো ম্যানস ল্যান্ড, বাজত বিউগল, বাজত ব্যান্ড, জিন্না জহর, দুই দেশ এক ভাষা, শেক দ্য হ্যান্ড। এবার একাই শবনম আঁখি, নূর বাহুর যা বলেই ডাকে। কিনতে গেল টিপ, কাজল, ফিতে, বিনুনি, কাঁচের চুড়ি, পাউডার, জড়ি ছাপ কুর্তি। শাদির শেষে বেগম, ছেলেটির নাম বাদশা। দূর থেকে সাক্ষী থাকুক জীবনের পদ্মা, দুদিক থেকে কর্কশ আওয়াজ, হল্ট, সবাই যাও, হট। বেলুয়ারি চুড়ি কিনবে শবনম আঁখি, দু চোখে বাদশা, স্বপ্নে নিকা। ও জানে না এই হল্টের কিস্সা। ফায়ার! ঝাঁঝালো টোটার গন্ধে নেই দাঁড়াবার জায়গা।
নেই ভালোবেসে বাহু পেশে লগ্নিত বাদশা, উড়ে যায় এক ঝাঁক ত্রস্ত পাখি, এপার থেকে ওপার, ওপার থেকে এপার। কাঁটা তারির ঠিক মাঝখানে প্রশ্ন চিহ্নের মতো ঝুলতে থাকে সবনা মাখি। দুদিকের ঢালু মাটি যেন রক্তের নদী। কোন দেশে? ইন্ডিয়া না বাংলাদেশে? নো ম্যানস ল্যান্ড। বাজলো বেগল, বাজলো ব্যান্ড, জেন্না জহর, দুই দেশ এক ভাষা। শেক দ্য হ্যান্ড, নো ম্যানস ল্যান্ড। অসাধারণ, অসাধারণ সৃষ্টি। মানে আমরা অনেক ভালো, অনেক প্রচুর কবিতা পড়ি, কবিদের হয়তো সেভাবে তার কবিতার সঙ্গেই পরিচয় ঘটে। আর এমন একজন কবি, কবিতা আমরা পড়ছি, ভালো লাগছে, কবি পাশে বসে আছে, এটা অনেক বড় পাওয়া। ডালিয়া, একদম একদম। এবার একদম অন্যরকম একটা কবিতায় চলে যাই, আবার বেশ ভালোবাসা মাখা একটা কবিতা। একটি ভালোবাসার চিঠির খসড়া। এটা কত সালে? এটা 20/12/19, মানে সদ্য মানে সদ্য একদম হ্যাঁ, লকডাউনের মাঝখানে। মাঝে মাঝে। তাকে তিনি কবি বলতে চেয়েছেন ভালোবাসার কথা। দেখি আমরা পাই নাকি খুঁজে। আপনি তো আবার খুঁজেই পেয়ে যান। কি সম্ভাষণ বলি? ঠিক আছে, লেখা যাক শুধু নাম। তোমাকে কাছে পেতে আমি কবিতা লিখি, তীব্র মাইগ্রেন কাছে ডাকি। এক বলে 6 রানের জন্য মিয়াদাদ হতে পারি, যদিও বাউল আমার স্বভাবে। অনেকক্ষণ আমার কথাই বলছি না? তুমি ভালো আছো তো? গালের টোলটা কি হয়েছে গভীর, যেখানে লুকিয়ে আছে কিছু খ্যাপা প্রহর? ঠিক মতো ওষুধ খেও, বয়স তো হচ্ছে না। কিছুই হচ্ছে না, এ পত্র আবোল তাবোল। আসলে মনে বড় অধীরতা, তোমার শাসন বড় চাই। ঠিক আছে, এবার সত্যি চিঠি লিখছি, না বলা সব কথা। হয়তো আলিয়া, তোমার হাসি আমাকে তছনছ করে। দীর্ঘ প্রতীক্ষায় আছি বৃক্ষের মতো। আর এ যদি হয় রূপান্তর, সফেদ চাদরে ঢেকে দিও মুখ। না না, কিছুই হচ্ছে না, হয়তো হবেও না। আসলে কি জানো, কখনো লেখা যায় না চিঠি ভালোবাসা, বলা যায় না কতটা ভালোবাসি। এই কবিতা একটা লাইন আমি কবিকে একটু জিজ্ঞাসা করি যে গালের টোলটি যে গভীর, সেখানে যে খ্যাপা প্রহর লুকিয়ে আছে, একটু যদি কবি বলেন। হ্যাঁ, আসলে আমি এটা ওকে বললাম প্রথমেই পড়ার আগে যে কবে লেখা বলো। একদম আমি এখন দেখতে পাচ্ছি যে গ্রস প্রিন্টিং মিস্টেক হয়েছে, কিংবা আমারই হয়তো স্ক্রিপ্ট লিখ থেকে কোথাও ভুল হয়েছে। এটা প্রায় 17-18 বছর আগের লেখা আমার কবিতা এটা। 19 টাকা। হ্যাঁ, একেবারে মানে একেবারে জঘন্য অবস্থা। কিন্তু 18 বছর আগের লেখা, কিন্তু একটা লাইনে আছে বয়স তো হচ্ছে, ওষুধটা ঠিক মতো খাবে। হ্যাঁ, বয়স তো হচ্ছে, ওষুধ ঠিক মতো খাবে। এটা ব্যাপার আছে, এটা ব্যাপার আছে। কারণ কি, আমি নিজেও 18-19-20 বছর তারও আগে থেকে আমার খুব প্রেশার নিজের। আর যে মেয়েটিকে দেখে আমার এটা লেখা, তার সত্যিই গালে টোল। আর গালের টোল তো বড় হয় না, গভীরই হয়। এবং তার প্রেমিকের দর্শনে আরো গভীর হয়। হ্যাঁ, দেখাই গেছে। তো এটা একটা মজা আছে এই কবিতাটা আমার পেয়েছি প্র্যাকটিক্যালি তাহলে 2019 সালে খুঁজে। আমার এক বন্ধু একটা অনেক পুরনো কাগজ আমাকে বের করে দিয়ে দেয়, তখন এই কবিতাই খুঁজে পাই। তারপরে দেখুন এই শব্দ লাস্ট প্রকাশিত বই, এটা আমি দিয়ে 19 সালে। হ্যাঁ, এই কবিতাটা একদম খুব স্ট্রেট প্লেন লেখা একেবারে। হ্যাঁ, প্লেন লেখা একেবারে, একদম জাস্ট প্লেন লেখা। এর মধ্যে কোনো অন্যরকম কোনো পোস্ট মডার্ন যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো কিচ্ছু নেই এটার মধ্যে, যদি আপনি ফর্মের পোস্টটা ধরেন। আর এইটা আমি যখন প্রথম বাংলা একাডেমি জীবনানন্দ সভা, একটা ফল, আমি সেখানে পাঠ করেছিলাম।
আমার মনে আছে। সামনে অনেকে যারা বসেছিলেন তার মধ্যে অনেক মেয়ে ছিলেন, 4-5 জন মেয়ে। আমি বাইরে বেরিয়ে আসার পর, এটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছি, বেরিয়ে আসার পর প্রত্যেকেই বলছে, একজন তো বললো আমি কবিতাটা বলাতে আমি নিজের কথা আমি মাথা নিচু করে ফেলেছি আমার লজ্জায়, এটা পড়লে তুমি। আর 2-3 জন ঘিরে দাঁড়িয়ে আস্তে আস্তে কেউ সাইডে ডেকে নিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ এখানে বলছে। আসলে তারা পরে যেটা এক্সপ্রেস করলো আরো 2-1 জন, যে কবিতাটা তারা ভেবেছে তাদেরকে নিয়ে লিখেছি, সমস্ত প্রেমিকদের তাকে নিয়ে লিখেছি। আসলে আমি কাকে নিয়ে লিখেছি সেটা তো আমি বলবো না, এখনো বলবো না। তো আমি তখন ভেবেছিলাম যে কবিতাটা বোধহয় খুব লেখা সাকসেস হয়েছে, কিন্তু এই কবিতাটি হারিয়ে যায়, পাই না। তারপরে অনেকদিন পর এক বন্ধু আমাকে, কবি বন্ধু এটা যায়, এটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছিলেন, বলুন আরেকবার প্রশ্নটা। খেপা প্রহর। আর খেপা প্রহর তো আমাদের যৌবনে, যৌবন কেন, আমি এখনো যে আমি যাকে ভালোবাসি সে যদি আমার সঙ্গে অন্তত ঘুরতে বেরোই, রোদ আমার কাছে কিছু মনে হবে না, খেপা প্রহরেই খেপার মতনই ঘুরবো। অবশ্যই, ঠিক আছে। আগের যে কবিতাটি ডালিয়া পড়ে শোনালেন আমাদের বা আবৃত্তি করলেন, সেখানে ছিটমহলের কথা লেখা আছে। পিনাকিদা, যাদের জন্য লিখছি, যাদের জন্য আপনারা লিখছেন, তারা কি পড়ছে? আমরা পড়ে, নজরুল বলেছেন না যে ভাষণ, বক্তৃতা, দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, তো যাদের জন্য আপনারা লিখছেন, আমরা যাদের জন্য বলছি, আজ ডালিয়া বলল, কিন্তু যাদের জন্য লেখা তারা কি শুনলো বা পড়লো? অসাধারণ প্রশ্ন এটা করেছেন, অসাধারণ প্রশ্ন করেছেন। এগুলোর দায়িত্ব কিন্তু চ্যানেলদের, তাই তো একটা বড় দায়িত্ব আপনাদের সব পৌঁছে দেওয়ার দায়িত্ব। চ্যানেলের দায়িত্ব আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব তো নিয়েছি, চ্যানেল তো নিয়েছি, কিন্তু আরেকটা জিনিস যেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব, আসলে শিক্ষার একটা বড় ব্যাপার আছে আমি মনে করি। এবং কবিতা তো এখনো পর্যন্ত সেইভাবে, কবিতা একটা শিল্প হিসাবে এসেছে সামনে সবই, কিন্তু কবিতা সেভাবে তো এখনো মানুষ জনগ্রাহ্যতা পায়নি, তাদের কাছে পৌঁছাতে জনগ্রাহ্যতা পায়নি। এই ছিটমহলের ব্যাখ্যাটা আপনাকে বলে দেখুন, মজাটা হচ্ছে, আমি লিখেছি, দেখবেন একটা লেখার মজা আছে, আমি কেন লিখছি, ইন্ডিয়া বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া, পরপর এরকম লিখলাম কেন? প্রথম করে একটা প্রশ্ন তো উঠতেই পারে, হঠাৎ বাংলা কবিতা, বাংলাদেশকে বাংলাদেশ বলছো, আর ভারতবর্ষকে না বলি ইন্ডিয়া কেন লিখলে? আসলে বাংলাদেশের আমি দেখেছি সবাই এই পশ্চিমবঙ্গে যেখানেই আসুক না কেন, কিংবা যে ভারতবর্ষে যেখানেই যাক না কেন, ইন্ডিয়া বলে। হ্যাঁ, তো কলকাতাতে এলেও বলে ইন্ডিয়া যাচ্ছে, একদম। যার জন্য ইন্ডিয়ার শব্দটা ব্যবহার করেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ছিটমহল নিয়ে ধারণা, পশ্চিমবঙ্গের যারা না গেছে ছিটমহল দেখতে, কিংবা ছিটমহল না দেখেছে, তারা খবরের কাগজ পড়ে একটা বোগাস না জানা ধারণা নিয়ে তারা করা। অবশ্যই, তারা, এবং তারা যদি কবিতাও লেখা, আমি বলছি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, সে যত বড় কবি হোক না কেন, না জেনে, এই যে ঘটনাটা লিখেছি, এই ঘটনাটাতে আমি নিজে হাত বুলিয়ে এসেছি। আমার ওইটাই বক্তব্য, যে এই যে ক্ষেত্র সমীক্ষা না করে যদি সৃষ্টি করা হয়, তাহলে সেইগুলো তো খুব জোলো হয়ে যাবে। ঠিক। এই যে আপনাদের এই চারটে দেখছেন না, এটাকে যদি 4 ভাগ করি, 4টে ছিট হলো, এরকম মাইল আফটার মাইল ছিট, অনেক দূরে একটা ছিট দেখতে পাচ্ছেন, হয়তো বাইনোকুলার দিয়ে দেখতে হবে, একটা দুটো ঘর দেখতে পাচ্ছেন, একটা দুটো মানুষ, ছোট্ট ছোট্ট মানুষ ছায়ার মতো হাঁটছে, ওই ছিটটা হচ্ছে ভারতবর্ষের। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বিএসএফ এর সাথে অথরিটিস প্রশ্ন নিয়ে, আমি যে হাত দিয়েছি বললাম, সেখানটায় ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা সত্যি ঘটনা, হইচই পড়ে গিয়েছিল আজ থেকে 8 বছর আগে। সেইখানটাতে সেই যে পার্টিকুলার ছিটটা আমি পা দিলাম, কাদাটা পেরিয়ে, মাথা গলিয়ে দিয়ে আমি বেরোলাম, এবং এইখানকার সরকারের একজন খুব উচ্চপদস্থ মানুষ, হ্যাঁ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তিনিও সঙ্গে ছিলেন, সেই পারমিশনটা পেয়েছিলাম, 2 জন আমি পা দিলাম, সেটা বাংলাদেশ। স্যার, ইন্ডিয়ার রাস্তা, গায়ে লেগে বাংলাদেশের ছিট, তার পাশেরটাই বাংলাদেশের ছিট, তার পাশেরটা ইন্ডিয়ার ছিট, দূরে 2 মাইল দূরে ইন্ডিয়ার ছিট, আবার মাঝখানে একটা বাংলাদেশের ছিট। এই যে ব্যাপারটা, এই যে দেখবেন, যখন ওই দূর থেকে পারমিশন নেই কিংবা না পারমিশন নেই, যারা এই কাঁটাটা পেরোচ্ছে, অর্থাৎ এই কোচবিহার এরিয়াতে, দিনহাটা ওইখানকার জায়গাটা পেরোচ্ছে, তখন কখনো বাংলাদেশ, কখনো ইন্ডিয়া,
কখনো ইন্ডিয়া, কখনো বাংলাদেশ, এক্কা দোক্কা খেলার মতন করেছে বেরোচ্ছে। এটা অদ্ভুত আমি ওই বিষয় কথাটা ছিল না? লিখেছি, অদ্ভুত। ঠিক আছে, অদ্ভুত। আমি ওই জন্যই লিখেছি। এবং এই যে ঘটনাটি ঘটেছিল সেটা আমি চুড়িটা কিনতে, এইসব সত্যি কিনতে যাচ্ছিল বিয়ের জন্য, খুব গরিব তো, খুবই অভাবী, মায়ের মানে আঁচল ছিঁড়ে বেনুনি মারছে, আহা। কিছু পড়ার নেই, আমি লিখেছি সেটা। সেই মেয়েটি সত্যি এরকম তার কাটাতে ঝোলেনি, ছিটকে গেছিল, কিন্তু ওই পাশেই ছিল ইন্ডিয়ার একটা ছিট আর এক পাশে বাংলাদেশের ছিট। আমি জায়গাটায় হাত দিলাম, আমি নামলাম যেটাতে, বাংলাদেশের ছিটটায় পা দিয়েছিলাম, আমি ইন্ডিয়ার ছিটটায় পা দিইনি, কারণ আমি তো বললাম যে আমি তো ইন্ডিয়াতে থাকি, কি পা দেবো, তো আমি দিইনি। এই রক্ত যেটা বেরিয়েছিল, তার দেহের থেকে বেরোচ্ছে, বাংলাদেশের ছিটের মধ্যে যে ছিটকে পড়েছে, রক্তটা ধীরে ধীরে ইন্ডিয়ার ছিটের মধ্যে ছিটে গিয়ে পড়ছে। এই যে আপনি সামনে গিয়ে কবিতা লিখেছেন, এর একটা আলাদা সুগন্ধ। আমি ঘটনার সময় যাই না, এই ঘটনা নিয়ে যখন হইচই হয়েছে তার কিছুদিন পরে ওই চত্বরে গেছি, গিয়ে আমি লিখেছেন অবশ্যই। দেখে। তাহলে আমরা সময় তো শেষে দিয়ে যাচ্ছি, আর কয়েকটা কবিতা শুনে না, নিই। একটু ছন্দ, একটু হালকা সাজার একটা কবিতা পড়ি। হুম, হুম। নদী আমাকে ভুলিস না, এই কবিতাটি লেখা 2004 সালে, অনেকদিন আগে লেখা, ভালোবাসা সন্ত্রাস থেকে। নদী, তুই এখানে আসিস না, পাড় ভাঙছে, বয়স হলো, আমাকে ভুলিস না। নদী, তুই মিষ্টি মেয়ে, কুল ছাপিয়ে বৃষ্টি হয়ে আমাকে ভেজাস না। নদী, তুই পাখির ডানায়, আমার এই ছোট্ট বাসায় উড়িয়ে চঞ্চলতা একলা ছুটিয়ে মারিস না। পাড় ভাঙছে, বয়স হলো, আমাকে ভুলিস না। নদী, তুই চাঁদের দেহে কালো চোখ মুছিয়ে দিবি, ওখানে থাকে যে বুড়ি, তার বোনা নতুন তুলোয় বালাপোষ আনিয়ে দিবি। তবুও এই আশাতে বেঁচে আছে বিষণ্ণতা। পাড় ভাঙছে, বয়স হলো, আমাকে ভুলিস না। খুব ভালো, খুব সুন্দর। আমি একটা ছোট্ট প্রশ্ন করব। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ডালিয়াকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনাকেও বলি যে আমি যে কবিতা লিখি তার কবিতার মধ্যে যে আপনি অন্য বইগুলোতে আর এই পার্টিকুলার ওই বই লেটেস্ট বইটাতে, এই বইটা তো আছে একটা দুটো, আমি হিন্দি, উর্দু শব্দ এবং শায়রি এগুলো ব্যবহার করি, এবং অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমার এসেছে অমিতাভ বচ্চন যেসব শায়রিগুলো বলেছেন, সিনেমাতেও খুব পপুলার, সব একটা পড়লেই বোঝা যেত। মানে আপনি খুব তো গান সেগুলো, শোনেন। এগুলো আমি তো গান তো সারাদিন এটা গান হলো শুনি, রিফ্লেকশন। রিফ্লেকশন, এবং গান প্রচুর আছে, মানে গানের শব্দ, গানের সুরের কথা বলা আছে সমস্ত। তো ও তো কোনো কবিতাই সে কবিতা পাঠ করছে না, আমার সাথে সে নিয়ে আলোচনা একবারই করেছিল যে এই কবিতা হবে, জেনারেলি করছে না। আমি কি একটা প্রশ্ন করি ডালিয়া বসু সাহার মতন আবৃত্তি শিল্পীকে, বাচিক শিল্পীকে, আমি কি করি ওই ধরনের কবিতা লেখা করে ছেড়ে দেবো? না, না, আমি ওটা একদম শেষে তোমরা করবো। যদি না বলো, আর ওটা একদম শেষে পড়বো, যে ওটা এতটাই প্রেশিয়াস, এটা শেষে পড়বো। আমাদের তাহলে নিশ্চয়ই আপনার আমাদের বেশিক্ষণ উত্তর সময় নেই পাবেন। শেষ হতে, ডালিয়া, ঠিক আছে। 5 মিনিট সময় আছে। 5 মিনিট। তাহলে তার মধ্যে এই কবিতাটা আমার মনে হয়েছে, এই কবিতাটা কখনো উঠে আসেনি, হুম, কিন্তু এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে, যে খুব সমাজ সচেতনতার কবিতা। আজকের দিনে প্রকৃতি হারিয়ে যাচ্ছে, সেখানে বিভূতিভূষণকে নিয়ে এসে এত সুন্দর একটা কমিউনিকেশন হয়েছে। এই কবিতাটা কিন্তু আমি কারো মুখে কখনো শুনিনি, আপনার মুখেও না। এটাই শুনি এখন। এই কবিতাটা বলবো, আর লাস্টে একটা ছোট্ট কবিতা বলবো, এটা 19-এ লেখা। ওই যে সবুজ মায়াকুটির, ওইখানে ওই উদাসী হাওয়ায় জল ফড়িং, গঙ্গা ফড়িং, কোয়েল, দোয়েল, নাম না জানা পাখ পাখালি, আমার দোস্ত মস্ত মস্ত, ওদের সঙ্গে নিবিড় আছি, বইছে বধির জলতোয়া। নাগরিক ভালোবাসার মতো এখানে কোনো পক্ষপাত নেই, এই আছি বেশ, বনচ্ছায়া, উদাম লতা পাতা যেন প্রেম সোহাগে, আমাকে ঘিরে বন্ধুরা থাক শীত করবে, পা ভিজিয়ে বইছে জল, জল তোয়া। তোমার কথা ভেবেছি আমি অনেক কাল, দীর্ঘ ঠোঁটে ঠোঁট ছিল, বলতে শুধু তুমি আমার আধেক জান, গভীর হাতে হাত ছিল,
ভেবেছিলাম ছাদনা তলা হোক। এসব কথা এখন থাক, দেশান্তরে যা গেছে তা যাক। বনস্থলীর বনচারীদের নরম মায়ায় রাতের বেলা দুপুর দিনে সুখেই কাটে সবুজ ছায়ায়। একদিন খুব খুনসুটিতেই চোখের পাতায় দিঘি টলটল, বিনা মেঘের জল। বলতে পারিস কিসের ভয়, বলেই দে না, বল। বলছি শোন, অস্তিত্বের বিহ্বলতা যেমন থাকে শিশুর আঁকা বনের ছবি, গাছগাছালি, গ্রামের ছবি মমতা মাখা, তেমন ছিল বিভূতিভূষণ, পিতার মতো। টাঙিয়ে দিত মাথার উপর শামিয়ানা, নাম জানো তার? লকটুলিয়া। লকটুলিয়া। খবর পেলাম লম্বা হাত এইখানে সব ঝোপঝাপারি করবে, মজুর রাস্তা সাফ, ফেলবে পাথর বাঘের মতো ট্রাক, ঝাড় লণ্ঠন নিয়ন আলোয় নাগড়া কাটা শ্বেত পাথরে চকচকে ঝাঁ, উঠবে তলার ওপর তলা, বাঁচিয়ে রাখবে গা ঘেঁষে ওই শিশুর মতো ছোট্ট জলতোয়া। মা হারিয়ে হারিয়ে বাবা, বোবা চোখে আদো গলায় বলল শিশু ডুকরে কেঁদে, বিভূতিভূষণ বিভূতিভূষণ কোথায় আছো, কোথায় আছো? বেঁচে থাকার দলমাদলে নাগরিক টাকার কাছে অবিশ্রান্ত রক্তপাতে কর্কট রোগ, বোবা যুদ্ধ, আমরা অবান্তর, নেই কোনো উত্তর। খুব সুন্দর, সুন্দর না কবিতাটা? সুন্দর। থ্যাংক ইউ ডালিয়া। ডালিয়া, আমি ভাবতেই পারিনি হ্যাঁ। এই কবিতাটা, আমি তো জীবনে আমি কোনোদিন পাঠও করিনি, আমি কেন কেউ করেনি, ওটা পড়লো। পিনাকিদা এখানেই বাচিক শিল্পীদের একটা জায়গা হ্যাঁ, আছে। আমরা 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 গ্রেটফুল। আমি কবিরা আমার মতে কবিদের প্রচন্ড রকম গ্রেটফুল হওয়া উচিত আবৃত্তি শিল্পীদের উপরে। বাচিক আবৃত্তি শিল্পীদের কাছ থেকে। ডালিয়া, একদম সময় শেষ, ছোট একদম কবিতাটা ছোট শুনবি, কবিতা, এবার শেষ হ্যাঁ। করতে হবে অনুষ্ঠান। কিছু তো এসেছি ফেলে। এটা আমার কিন্তু খুব আমার নিজের ব্যক্তিগতভাবে সিগনেচার কবিতা, শুনি। অনেক বছর আগের লেখা। এটা 2008-এ লেখা। এই কবিতাটাও বেশ কিন্তু একটা শিক্ষা দেয়। আমরা কোনো একটা ইমোশনে ছাড়াছাড়ি করে ফেলি, কিন্তু সত্যি কি ছাড়তে পারি? কোথাও শিকড়ে গভীর টানটা থেকেই। আমি দেখেছি এটা, আমার ক্ষেত্রেই ঘটেছে। সুতরাং আমার সঙ্গে আমাদের আরেকটু ভাবা বারবার উচিত। বারবার পুরোনো ভাঙার কথা আগে বলছে, একটু ভাবা ডিভোর্স হয়ে উচিত। গেছে, বারবার পুরোনো কথাই বলছে, সেখান থেকেই কবিতা এসছে। শুনি। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, কিছু তো এসেছে ফেলে, জানি না সেটা কি। যদিও একটা সই বলেছে বাকি নেই, যদিও ডাক পিয়ন দিয়েছে হলুদ খাম, ভেঙেছে ঘর দুয়ার স্বপ্ন খান খান, আসলে ছিঁড়ে যায় দীর্ঘ কোনো প্রেম, যেমন ফিকে হয় পুরনো কোনো রং, তখন চোখে পড়ে ছবিতে বিষ বীজ, আসলে বিজিত সব যুদ্ধ করে নাশ। কিছু তো এসেছি ফেলে, জানি না সেটা কি। মনের গভীর তল অতলে কতটা লীন, দুজনে বুঝি কি, কিছুই বুঝিনি। কিছু তো এসেছে ফেলে, জানি না সেটা কি। অসাধারণ। সময় একদম শেষ, মন ভুলল না। আবারও পিনাকিদা, ডালিয়া দুজনকেই স্বাগত জানাই সাহিত্য এক্সপ্রেসে। আমাদের মঞ্চ ধন্যবাদ। সবসময় আপনাদের জন্য সবসময় প্রস্তুত। শেষ করছি আজকের সাহিত্য এক্সপ্রেস। আগামী বৃহস্পতিবার আবার দুপুর 2টায় দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস। ঠিক আছে, নমস্কার। আমার কবিতা সবারই ভালো লাগলে আমি খুব আনন্দ পাবো। ডালিয়া কণ্ঠে এগুলো শুনলেন।